আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন এবং আমি শরাফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ক্ষমতা এখন জনতার হাতে বলেই দেশের উন্নয়ন হচ্ছে, একনেক বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া চূড়ান্ত অনুমোদন। জুনে এসএসসি, জুলাই আগস্টে হতে পারে এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। 1 জানুয়ারি শুরু হয়ে 12 দিনে বিতরণ হবে সব শ্রেণীর বই। কঠোর নিরাপত্তায় দ্বিতীয় দফায় ভাষান্তরে পৌঁছেছে 1804 জন রোহিঙ্গা শরণার্থী, উদ্বুদ্ধ করেছেন প্রথম দফায় যাওয়ার আইন। পৌর নির্বাচনে ভোটারের ব্যাপক উপস্থিতি, গণতন্ত্র এগোবার বার্তা, বললেন ওবায়দুল কাদের। সরকারের কর্তৃত্ববাদী রূপ ফুটে উঠেছে, মন্তব্য ফখরুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদে যাচ্ছি। জনগণের হাতে ক্ষমতা আছে বলেই দেশের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে যখন গণতান্ত্রিক ধারা ছিল না এবং ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তখন উন্নয়নের ধারা অব্যাহত ছিল না। ক্ষমতা জনগণের হাতে ফিরে এসেছে বলেই উন্নয়নের গতি ফিরে এসেছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। দেশের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই জাতীয় অর্থনৈতিক পরিষদের এই সভা। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সমাপ্তির পর এই সভাতেই অনুমোদন দেয়া হয় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার। গণভবন থেকে এই সভায় ভার্চুয়ালি যোগ দেন জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব দরবারে বাংলাদেশ একটা মর্যাদাও পেয়েছে। একসময় বাংলাদেশ বললে সবাই এমনভাবে ভাব দেখাতো যে এই বাংলাদেশ শুধু মানুষের কাছে মানে হাত পেতে চলে, যেটা আমার নিজের, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাধ্য এবং খুব কষ্ট লাগতো যে সারাটা জীবন জাতির পিতারা সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। সেই স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তব্যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তার সরকারের লক্ষ্যের কথা তুলে ধরেন। কিন্তু যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, বা ওই ক্ষমতাটা ওই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে, গ্রামের মানুষ সুফল পাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। 2021 সাল থেকেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে আমরা 2021 সাল থেকেই এটা বাস্তবায়নের কাজ করতে পারি, কারণ আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও শেষ হয়ে যাবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আগামী 5 বছরে নতুন 1,13,30,000 কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সকালে এনইসি সম্মেলন কক্ষে পরিষদের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়। 5 বছর মেয়াদী এই পরিকল্পনায় খরচ হবে 64,95,980 কোটি টাকা। 5 বছর মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি 8.51% উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে এই পরিকল্পনায়। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নিজস্ব তহবিল থেকে 12,30,120 কোটি টাকা এবং বেসরকারি খাত থেকে 52,65,800 কোটি টাকা খরচের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাকৃত ব্যয় প্রায় 64,959.8 বিলিয়ন টাকা, 64,959.8 বিলিয়ন টাকা। মোটা দাগে সরকার ব্যয় করবে মাত্র 18.9%, 81.1 ব্যয় করবে বেসরকারি খাত। দেশে বর্তমান ইকোনমিক জোনের বাইরে আরও নতুন ইকোনমিক জোন করা হবে এবং সার্বিক পলিসি থাকবে বিদেশে খালি সবাই চলে না হলে নিজের দেশের ভিতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা।
আগামী বছর জুন নাগাদ এসএসসি ও সমমানের এবং জুলাই আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। পাঠ্যপুস্তক বিতরণ ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 জানুয়ারি দেশের সকল শিক্ষার্থী একসঙ্গে নতুন বই না পেলেও 12 দিনে সকল ক্লাসের বই বিতরণ করা হবে। আর জানাচ্ছেন রাকিব হাসান। পাঠ্যপুস্তক বিতরণ 2021 এবং সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এবছর যারা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠছে, পরবর্তী ক্লাসে সেখানে কিছুটা ঘাটতি নিয়ে তারা যাচ্ছে। বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হওয়ায় এবছর একসঙ্গে সারা দেশে হচ্ছে না বই উৎসব। 12 দিনে নিজ নিজ ক্লাসে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী। 31শে ডিসেম্বর 2020 বরাবরের মতোই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আমাদের এই বই বিতরণ কর্মসূচির সেটির উদ্বোধন করবেন ইনশাআল্লাহ, এবং তার পরদিন থেকে আমাদের এই বই বিতরণের কর্মকাণ্ডটি যেভাবে আমরা ঠিক করেছি সেই অনুযায়ী ইনশাআল্লাহ হবে। ডাক্তার দীপু মনি বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে প্রস্তুতি নিচ্ছে সরকার। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে সামনের বছর 2021 সালে। তাদের জন্য এই যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের সেই সিলেবাসগুলো ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে, সেই রকমের একটি আমরা ব্যবস্থা করতে চাই। আমরা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তোবা তাদেরকে আমরা ক্লাসরুমে নিয়ে এসেই আমরা তাদের পাঠদান করতে পারবো, এবং সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। শিক্ষার্থীদের মধ্যে অসম প্রতিযোগিতা বন্ধে মাধ্যমিক পর্যায়ে সব স্তরে রোল নম্বর তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল 2021 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে, আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন, সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো, এবং অধ্যাদেশটি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির কার্যক্রম আরও 7 দিন বাড়িয়েছেন হাইকোর্ট। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া 11 বছর বয়সের শর্তটি স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এক অভিভাবকের করা রিটের শুনানির শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2020 শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে 11 বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারছিল না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো। রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 2021 সালের প্রথম শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের পর এবার আবেদনপত্রের কপি জমা দিচ্ছেন অভিভাবকরা। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনের কপি জমা দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায় তাদের। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন লাইনে দাঁড়িয়ে থাকা অভিভাবকরা। লাইনে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব, যার ফলে করোনার সংক্রমণ বৃদ্ধিরও আশঙ্কা করছেন অনেকে। আমার এই জিনিসটা একটু ভালো লাগছে, লটের মাধ্যমে হবে, কিন্তু করোনার কারণে ডিস্টেন্সটা কেমন দেখতে পাচ্ছেন, তারপরে তো কষ্ট হচ্ছে, কিন্তু বাচ্চার জন্য আসতে হয়, কি করবো বলেন। যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে যদি বলতো হার্ড কপি ডকুমেন্ট সাবমিট করতে, তাহলে তো আর এত বড় লাইন হতো না। এটা ফর্ম দেয়া বা লটারি কার্যক্রমটাও আমাদের অনলাইনে নেওয়া যেত। এটা তো আমরা পরিস্থিতির শিকার। এটা তো অবশ্যই গাফলতি, কারণ আর আমাদের তো কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। আমাদের তারা যে সিস্টেম দিবে সেই সিস্টেমই আমাদের করতে হবে। প্রথম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দ্বিতীয় দফায় স্বতঃস্ফূর্তভাবে ভাসানচর গেলেন 1804 জন রোহিঙ্গা শরণার্থী। নৌবাহিনীর 5টি অত্যাধুনিক জাহাজে করে তারা নোয়াখালীর ভাসানচরে পৌঁছান। সকাল 9:30টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে প্রথম জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর আরও 4টি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচরে যান। নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, নৌপুলিশের কঠোর নিরাপত্তায় তারা ভাসানচরে পৌঁছায়। দ্বিতীয় দফায় আসা শরণার্থীরা জানান, প্রথম দফায় ভাসানচরে যাওয়াদের কাছে সুযোগ সুবিধার খবর শুনেই আত্মীয় স্বজন সহ অনেকেই সেখানে যেতে ইচ্ছা পোষণ করেন। এর আগে সোমবার কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রোহিঙ্গাদের বহনকারী 30টি বাস 2 ধাপে চট্টগ্রামে আনা হয়।
পতেঙ্গার BF শাহীন কলেজ মাঠে তারা রাত্রি যাপন করে। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গা শরণার্থী ভাসানচরে যান। পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের। ঢাকায় সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি EVM এর বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হবার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, এতে কোনোভাবেই অনিয়মের সুযোগ নেই। পৌরসভার সময় কমপক্ষে 60 ভাগের বেশি ভোট কাস্ট হয়েছে, কোথাও কোথাও 70 থেকে 80 ভাগ এরও বেশি ভোট পড়েছে। এ থেকে জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ তার অসারতা প্রমাণিত হয়েছে। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তাই বহন করে। 2020 শুধু বিএনপির জন্যই নয়, বাংলাদেশের জন্য খারাপ বছর বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবছর সরকারের কর্তৃত্ববাদী রূপ ফুটে উঠেছে। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জনগণকে তাদের অধিকার ফিরে পাবার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই বছরটা আমাদের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত খারাপ বছর। আর আমাদের জন্য খারাপ দুটো কারণে, প্রধানত যে এই বছরেও আমরা সরকারের যে কর্তৃত্ববাদের যে চেহারা, তার ক্যারেক্টার, সেটা আরও প্রচণ্ডভাবে এসছে। সাংবাদিকদেরকে এর মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে তাদের সত্য কথা রাখার জন্যে। ডিজিটাল অ্যাক্টে বহু আপনার সাংবাদিককে আজকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। ধর্ষণ এই বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে, কারাপশন এই বছরে সবচেয়ে বেশি বেড়েছে, আর জনগণের অধিকার হরণও এই বছরে সবচেয়ে বেশি হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ দোকানের বৈধতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আশিক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এই মামলা দায়ের করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকাধীন ওই মার্কেটটির 3টি ব্লকে নকশা বহির্ভূত 911টি দোকান ছিল। এসব দোকান উচ্ছেদে গত 8 ডিসেম্বর অভিযান শুরু করেন ডিএসসিসি। ওই দিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের পর শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানে প্রায় 300 দোকান উচ্ছেদ করা হয়। এই সময় ক্ষতিগ্রস্ত দোকানের অভিযোগ করেন, নকশা বহির্ভূত এসব দোকান বৈধ করতে 1 বছর আগে কয়েক কোটি টাকা দিয়েছেন তারা। দোকানগুলো থেকে ডিএসসিসি এতদিন ভাড়াও নিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরো 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7509 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1181 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,11,265 জনে দাঁড়ালো। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.98% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.91%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মহেশখালীর মাতার বাড়ির সমুদ্র বন্দরে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা পণ্যবাহী জাহাজ বেনাস ট্রায়াম্প। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে জাহাজটি এসেছে। মাতার বাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জোরে সোরে চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ। সেই কর্মযজ্ঞের মধ্যেই এসেছে পণ্যবাহী জাহাজ। এরই মধ্যে প্রস্তুত হয়েছে 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল, যার গভীরতা 18 মিটার। তৈরি হয়েছে জেটিও। এতে রয়েছে 736 মেট্রিক টন স্টিল পণ্য। আগামী মাসে এই বন্দরে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। 4 মাস আগে উৎপাদন সংকট দেখিয়ে দীর্ঘ সময় বন্ধ রাখার পর এ অনুমতি পেয়েছে হিলি বন্দর। ভারতের কৃষি মন্ত্রণালয় এই নির্দেশনা জারির পর সোমবার সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে এ ঘোষণা বাংলাদেশের আমদানিকারকদের হাতে আসে। ইতিমধ্যেই পেঁয়াজ আমদানির জন্য কার্যক্রম শুরু হয়েছে। 1 জানুয়ারি থেকে দেশে ভারতীয় পেঁয়াজ আসবে। মাদকের থাবায় ধ্বংস হচ্ছে দেশের তরুণ প্রজন্ম।
এমনকি স্কুল পড়ুয়াদের অনেকে হয়ে পড়েছে আসক্ত। করোনার শুরুতে মাদক গ্রহণের প্রবণতা কমলেও এখন আবার তা ঊর্ধ্বমুখী। সর্বগ্রাসী মাদকের হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে কঠোর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। যদিও সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। সামাজিক ভয়াবহ এক ব্যাধির নাম মাদক। এ ব্যাধি ছড়িয়ে পড়ছে নগর থেকে বন্দর, গ্রাম থেকে শহর, সর্বত্রই। বর্তমানে দেশে মাদকসেবীদের প্রকৃত সংখ্যা কত তার নেই সঠিক কোনো পরিসংখ্যান। যদিও বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে এই সংখ্যা কোটির ঘর ছাড়িয়েছে আগেই। ব্রাউন সুগার নিতাম, ইয়াবা নিতাম। 6 ইয়ার্স ধরে আমি মরফিনে একদম টানা। এদের মধ্যে নারী মাদকসেবীদের সংখ্যাও 20 ভাগের বেশি। পিল নিতাম, যেটাকে বলা হয় ইয়াবা। তখন আমি বুঝতাম না যে জিনিসটা আস্তে আস্তে যে আমার ইউজড টু হয়ে যাচ্ছিলাম আমি। একবার স্বাদ গ্রহণ করে দেখি না, এমন অতি উৎসাহ আর বন্ধুদের অনুরোধের ঢেকে গিলতে গিয়েই নেশার রাজ্যে হাতেখড়ি প্রায় সবার। বন্ধু বান্ধবরা যে একদিন সাধলো, মানে ঝুঁকের বসে নিয়েই ফেললাম। তখন নেওয়া হয়েছে আমার দুষ্টমি করে আমার ফ্রেন্ডের সাথে। পরিসংখ্যান বলছে দেশে প্রতি 17 জনের 1 জন মাদকসেবী। কারণ ডিপ্রেশনে এতটা বেশি চলে আসছিলাম যে ড্রাগসের দিকে চলে যাচ্ছে, এটা আমি খেয়ালই করিনি। আর প্রতিদিন রাজধানীতেই নতুন করে মাদকের জালে জড়াচ্ছে 3 শতাধিক মানুষ, যাদের অধিকাংশই তরুণ তরুণী। আমি প্রায় 8 বছর ধরে ড্রাগস নিতেছি। এবার আমরা খেয়াল করছি যে 15 বছরেরও আমরা এরকম হয়েছে যে আমরা ক্লায়েন্ট পেয়েছি তারা আরো ছোট বয়স থেকে স্কুল ফ্রেন্ডস সার্কেল থেকে আস্তে আস্তে করে অ্যাডিকশনের সাথে জড়িয়ে গেছে। ইয়াবার পরেই নারী মাদকাসক্তদের ঘুমের ওষুধ গ্রহণের হার বেশি। ব্যবস্থাপত্র ছাড়া এসব বিক্রি নিষিদ্ধ হলেও বেশিরভাগ ফার্মেসি তা মানছে না। তো তারা টাকাটা নিয়ে আমাকে 200-300 টাকার ওষুধ দিত আর 3000 টাকা নিয়ে যেত। দেন লকডাউনের পরে দেখা যাচ্ছে যে এখন মানসিক সমস্যার প্রবণতাটাও বেড়ে গেছে এবং এই ধরনের অ্যাডিকশনে যারা ছিল তাদের ক্ষেত্রে প্রচুর মাত্রায় আরও বেশি পরিমাণ নেওয়ার একটা উল্লেখযোগ্য সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। মাদকসেবীদের মধ্যে অনেকেই ভুল বুঝতে পেরে আসছে চিকিৎসা নিতে। আমার লাইফ থেকে প্রথমত সম্মান জিনিসটা চলে গেছে, দ্বিতীয়ত স্টাডি, তৃতীয়ত বিশ্বাস। এখানে আগে 3 মাস ছিলাম, দিন যাওয়ার পরে আবার স্লিপ করি, মানে আবার আমি ড্রাগসটা নেই। এটা যে আসলে সম্পূর্ণ ভালো হয়ে যায় তা না, একটা নির্দিষ্ট সময় চিকিৎসা নেওয়ার পর একজন ব্যক্তিকে একটা ডক্টর এবং কাউন্সিলরের নির্দেশা ব্যবস্থাপত্রের মাধ্যমে তাকে চলতে হয় একটা রুটিন লাইফে। যদিও আবাসিক চিকিৎসায় গুনতে হয় মোটা অঙ্কের টাকা। যে চিকিৎসার জন্য তারা যে এক্সপেন্সটা নিচ্ছে সেটা যেন একটু কমিয়ে আনা হয়। স্বাস্থ্যসেবাটাকে আরো বেশি প্রোভাইড করতে পারি তাহলে আমাদের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য ভালো হবে। ভুক্তভোগী সহ সবারই দাবি বন্ধ হোক মাদক। আনাটা যদি বন্ধ করা যায় তাহলে আই থিঙ্ক আমরা সেভাবে পাবো না, এবং না পেলে আমরা খেতেও পারবো না। আমাদের সাথে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু চোরাকারবারীরা তারা তাদের প্রতিনিয়ত স্ট্র্যাটেজি চেঞ্জ করে, এবং আমরাও চেঞ্জ করছি আমাদের স্ট্র্যাটেজি তাদেরকে প্রতিহত করার জন্য। প্রত্যেক স্তরের মাদক কারবারিদের আইনের আওতায় আনারও দাবি ভুক্তভোগীদের। এত বড় শাস্তি দেওয়া উচিত যেটা দেখলে আরেকটা ড্রাগ ডিলারও ভয় পেয়ে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে সুপরিচিত প্রতিষ্ঠান কিংবা ব্র্যান্ডের নামে আগে থেকেই ডোমেইন কিনে রেখে তা পরবর্তীতে বিক্রি করা প্রচলিত মজুদ ব্যবসার মতোই এক ব্যবসা। সংশ্লিষ্টরা বলছেন এটি বৈশ্বিকভাবেই প্রচলিত। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের কাছ থেকেও এমন ডোমেইন কিনছেন কিছু লোক বা প্রতিষ্ঠান। তবে নৈতিকতার দিক থেকে এ বিষয়ে নীতিমালার কথা বলছেন আইনজ্ঞরা। আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। 2008 সালে facebook.com.bd নামে একটি ডোমেইন বরাদ্দ পায় বাংলাদেশি এক ব্যক্তি। 12 বছর আগের কেনা এই ডোমেইনটি বিক্রির জন্য সম্প্রতি 6 মিলিয়ন দাম হাঁকা হয়। এ নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ আপত্তি জানালে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এক অন্তর্বর্তী আদেশে বাংলাদেশে ডোমেইনটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেন আদালত। এর পরপরই ডোমেইন কিনে রাখার ব্যবসার বিষয়টি আলোচনায় আসে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা BTCL এর ওয়েবসাইট বলছে এমন বেশ কিছু নামী প্রতিষ্ঠানের নামে .bd এর অধীনে ডোমেইন বরাদ্দ নেওয়া হয়েছে এরই মধ্যে। প্রশ্ন উঠেছে
এভাবে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের নামে ডোমেইন কিনে বা বিক্রি করা যাবে কিনা। এই তথ্য প্রযুক্তিবিদ বলছেন, এভাবে সুপরিচিত প্রতিষ্ঠানের নামে ডোমেইন কিনে রাখা একটি ব্যবসা, যা বিশ্বব্যাপী হয়ে আসছে। ডোমেইন আসলে কিনতে হলে যে আমরা যে .com বা টপ লেভেল ডোমেইনগুলো আমরা কিনি, সো এগুলো ওয়ার্ল্ড ওয়াইড এইভাবেই বিক্রি হয় একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে। এটা কিনে যে কেউ তার বিজনেস করতে পারে বা তার বিজনেসের জন্য তার এই ডোমেইনগুলো প্রয়োজন হয়। এ বিষয়ে দুপক্ষের আপত্তি নিরসনে আইন প্রণয়ন সময়ের দাবি বলে মনে করছেন এই আইনজীবী। এই রেজিস্ট্রেশনটা যে পাবলিকটা করলো, এটা কি গুড ফেইথে করলো না ব্যাড ফেইথে করলো? একটা লোক যখনই দেখতেছে বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশে একটি ওয়েবসাইট খুব ভালো চলতেছে, তার ছোটখাটো একটা এক্সটেনশনের মাধ্যমে যখন নিয়ে নিল, তার নেওয়ার ক্ষমতা থাকতেও পারে কোনো কোনো ক্ষেত্রে। ট্রেডমার্ক আইনে ভেরি ক্লিয়ার যে স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের যে নাম আছে সেটাকে ট্রেডমার্কে দেওয়া যাবে না। তবে এক্ষেত্রে যদি ওই প্রতিষ্ঠানে সবকিছু হুবহু মিলে যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক কপিরাইট নীতিমালা অনুযায়ী বেশ কিছু বাধ্যবাধকতা থাকছে বলে জানালেন এই কর্মকর্তা। এই ব্র্যান্ডিংটা দিয়ে আমি এখানে ওইটার উপরে যে ওই সুনামটাকে ব্যবহার করে আমি আমার বিজনেস করব, ডেফিনেটলি এটা তো নৈতিক হতে পারে না। আপনি আমার দেশে ব্যবসা করছেন, অথচ কারো কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করছেন না, তাহলে হোয়াই শুড উই অফার ইউ দ্য ইয়োর প্রোটেকশন? এদিকে বিষয়টি নিয়ে এরই মধ্যে সরব হয়ে উঠেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা BTCL। ফেসবুকের পরে আমরা একটা কনসিকুয়েন্স দেখলাম যে এই ধরনের জিনিসগুলো আসছে এবং এটার লিগ্যাল কনসিকুয়েন্সও আসছে। তো আমরা একটা নীতিমালা তৈরি করছি ডোমেনের বিষয়ে। BTCL এর ব্যবস্থাপনা পরিচালক জানালেন, এক্ষেত্রে নিজেদের পদক্ষেপের কথা। আমরা চাচ্ছি সেটা হলো যে আমরা একটা পিরিয়ড দিয়ে দেব, যে তারা যদি বাংলাদেশে যখন তাদের বিজনেস শুরু করতে চাবে, তখন যারা যদি .বাংলা .BD যে কোনো যদি এনটিটিটা নিতে চায়, সেক্ষেত্রে তার একটা সুযোগ থাকবে 4-5 মাসের, যদি আমরা দিই যে এর মধ্যে তারা এটাকে রিজার্ভ করে নেবে। পরে ভবিষ্যতে যখন তারা আসবে তখন তাদের জন্য এটা রিজার্ভ থাকবে। ডোমেইন নাম বলতে সাধারণভাবে কোন একটি ওয়েবসাইটের নামকে বোঝায়। এই নামে শেষাংশে .com বা .org সংকেত থাকে। .com মানে হলো প্রতিষ্ঠানটি কমার্শিয়াল বা বাণিজ্যিক কিনা তা বোঝানো হয়, আর .org নির্দেশনা দেয় এটি অর্গানাইজেশন বা সংস্থা কিনা। বৈশ্বিকভাবে ডোমেইন কেনাবেচার জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। আন্দোলনের নামে দেশের আলেম সমাজকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহমেদ শফির ছেলে মাওলানা ইউসুফ বিন আহমেদ শফি আল মাদানী। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আল্লামা শফির মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। একটি মহল তাকে এবং তার অনুসারীদের সর্বোপরি তার জীবনের সকল সফল অর্জনকে বিনষ্ট করে দেওয়ার চক্রান্তে করে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছে। দুনিয়ার ইতিহাসের মধ্যে এরকম নেই যে কোন সংগঠনের আমির ইন্তেকাল করার পর পূর্ণ কমিটি ভেঙে দেওয়া হবে। নানা সমস্যায় জর্জরিত টাঙ্গাইলের দেলদুয়ার হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ায় অবহেলিত এই উপজেলার মানুষের দুর্ভোগের শেষ নেই। 31 শয্যা বিশিষ্ট হাসপাতালটি 50 শয্যায় উন্নীতকরণের দাবি থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না। ফলে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র এই জনপদের মানুষ। নাগরপুর দেলদুয়ার প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রায় 2.25 লাখ মানুষের বসবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। এখানে 26টি কমিউনিটি ক্লিনিক ও 3টি সাব সেন্টার সহ একটি 31 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। 31 শয্যা বিশিষ্ট হাসপাতালটি 50 শয্যায় উন্নীতকরণের দাবি থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র জনপদের মানুষ। 50 শয্যা উন্নীত হয়, দেলদুয়ারের মানুষ সহ বাইরের মানুষগুলো চিকিৎসা সেবা পাবে। সিজারের পদ্ধতি নেই, কাজে এখানে সিজারেরই হলে টাঙ্গাইলে আর আমাকে জানা লাগবে না, দেলদুয়ারি আমাকে এটা সবচেয়ে ভালো হবে। জরুরি বিভাগের মাধ্যমে সাধারণ চিকিৎসা প্রদান করা হলেও শুধুমাত্র গাইনি, যক্ষা ও কুষ্ঠরোগের চিকিৎসা হয় এখানে। ফলে অন্য রোগীদের বেশি খরচে জেলা সদর হাসপাতাল অথবা বেসরকারি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে হয়। হাড় ভাঙা এবং নাক কান গলার ডাক্তার যদি আমাদের এখানে থাকে, তাহলে প্রত্যন্ত অঞ্চলের লোক আরও উপকৃত হবে। দূর দূরান্তের থেকে এসে এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সহজে চিকিৎসা নিতে পারবে। টাঙ্গাইল ঢাকা দৌড়াদৌড়ি করতে হয়, আমাদের কষ্ট। এলাকায় অনেক দারিদ্র লোক আছে, তারা টাঙ্গাইল ঢাকা যাওয়ার মতন সামর্থ্য নাই।
এসব সমস্যা ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে হাসপাতালটি 50 শয্যা উন্নীত করার কথা বললেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 50 বেডের হাসপাতাল হলে এখানে অনেকগুলো কনসালটেন্ট আমরা পেতাম, যেমন আই, ইএনটি, অর্থোপেডিক্স এবং আরও অন্যান্য বিষয়ের শিশু কনসালটেন্ট সহ এই বিভিন্ন ধরনের চিকিৎসক পাওয়া গেলে আমাদের এই দেলদুয়ারবাসী আরও অনেক বেশি সুবিধা হতো। অবহেলিত ও প্রত্যন্ত এই উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালের বাকেরগঞ্জের পূর্বাঞ্চলের দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের মাঝে কারখানা নদীর উপর একটি সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ। নদীটি উত্তাল হওয়ায় ট্রলার ডুবির ঘটনায় প্রাণহানি হয়েছে অনেকের। নদীর তীরে প্রায় 1 কিলোমিটার ডুবোচর থাকায় ট্রলার পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। বাকেরগঞ্জ উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে ফরিদপুর দুর্গাপাশা ইউনিয়নের মধ্যবর্তী কারখানা নদীটি বর্ষা মৌসুমে যেন এক আতঙ্কের নাম। নদীর এক তীরে প্রায় 1 কিলোমিটার ডুবোচর থাকায় ভাটার সময় ট্রলার ভেড়ানো যায় না ঘাটে। প্রতিদিন এই নদী দিয়ে হাজারো মানুষ পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। দ্রুত সময়টা সংক্ষেপ করার জন্য, যাতে আমরা বরিশাল সদরের সাথে যাতায়াত করতে পারি, এই জন্য নিসরুল নদীর উপরে অতীব জরুরি প্রয়োজন একটা ব্রিজ। প্রধানমন্ত্রীর কাছে দাবি যে আমাদের একটা ব্রিজ হলে ডিসি রোড খেওয়াঘাট, তাহলে আমাদের সুবিধা হতো। একটি সেতু নির্মাণ হলে উপজেলা সদর সহ ঢাকার সাথে বরিশাল ও বাউফল উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। উন্নয়নমুখী হবে অবহেলিত বাকেরগঞ্জের মানুষের। এই অঞ্চলের অনেক মানুষের দুঃখ কষ্ট হয়। কারখানা নদীর উপর দিয়ে এখানে একটা ব্রিজ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। ব্রিজটা হইলে দক্ষিণবঙ্গের জন্য একটা বিশেষ উপকার হয়। ব্রিজটি নির্মাণ হলে বাউফল উপজেলা সহ এই অঞ্চলের দরিদ্র মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে সাধারণ জনগণ, ছাত্রছাত্রী বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়, তো একটি ব্রিজ হলে জনগণ ভোগান্তি এবং এই দুর্ভোগ শেষ হবে। আর সংসদ সদস্য জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যেই অভিহিত করা হয়েছে, অচিরেই কাজ শুরু হবে। মুজিব বর্ষে এটা উপহার ছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে কোভিড-19টা শুরু হয়ে গেছিল, এই কারণে দেরি হয়েছে। এটা 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ চালু হবে। অতিসত্বর কারখানা নদীতে একটি সেতু নির্মাণে আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী। এই নদীর উপরে ব্রিজটি খুবই দরকারি। এই যোগাযোগে খুবই বিঘ্ন এবং কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় মানুষের এই দুইটা ইউনিয়নের। এলজিডি ফিজিবিলিটি স্টাডি শেষ করেছে, আশা করা যায় খুব শীঘ্রই এই ব্রিজের বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। শিউলি রোজা, মাই টিভি। এবারে আমাদের কৃষি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সারা বছরই চাষ করা যায় এমন জাতের তরমুজে বেশ সম্ভাবনা দেখা দিয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় এসব জাতের তরমুজ মৌসুম ছাড়াই চাষ করা যায়। কৃষি কর্মকর্তারা বলছেন স্বল্প খরচে ভালো ফলন পাওয়া যায়, তাই এ তরমুজ আর্থিকভাবেও লাভবান করছে চাষিদের। কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। ঘেরে মাছ, পারসহ আশপাশে টমেটো আর অন্যান্য সবজির বিশাল রাজ্য। এর সঙ্গে নতুন চমক পরীক্ষামূলক এই তরমুজ। এখন সাধারণত তরমুজের মৌসুম না হলেও ব্ল্যাক এঞ্জেল ও পাকিজা জাতের তরমুজ চাষে বেশ সম্ভাবনা দেখা যাচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ঘেরের পাড়েই বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে মাচা, ঝুলছে অসংখ্য তরমুজ। আমরা এই তরমুজ চাষ করে অনেক খুব ভালো ফসল পাইছি। সরকার যদি সহযোগিতা করে আর আমরা ভালো চাষ করতে পারবো। নারায়ণ বিশ্বাস নামের এই চাষি জানালেন 5 থেকে 6 কেজি পর্যন্ত ওজনের হয় এক একটি তরমুজ। মৌসুম না হওয়ায় এখন বাজারে মন প্রতি দাম পাওয়া যাচ্ছে প্রায় 2000 টাকা। ওখানে দাম আছে 2000 টাকা মন। 50-60 মন তরমুজ হতে পারে। যাতে আরো বিস্তৃতি পায়, এজন্য ওনার এই ক্ষেত দেখাশোনার দায়িত্বে আমরা সার্বক্ষণিক সময় দিয়েছি। স্থানীয়রাও অভিভূত তরমুজের এমন ফলনে। তো বহুদিন যাবত তরমুজের চাষ করে, কিন্তু ওয়ান সিজনে যে এত সুন্দর তরমুজ হইতে পারে, এত স্বাদ আর এত সুন্দর কালার, এটা আমরা খুব অবাক হয়ে যায়, আশ্চর্যের বিষয়। আমাদের এলাকায় আগে কখনো দেখিনি। এবার নারায়ণ বিশ্বাস প্রথম লাগাইছে, খুব ভালো ফলন হয়েছে। আগামীতে আমরা সবাই চাষাবাস করব। কৃষি কর্মকর্তারা বলছেন এটি শুধু মৌসুমেই নয়, চাষ সম্ভব 12 মাসই। তুলনামূলকভাবে খরচ কম এবং চাষাবাদ সহজ। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা নষ্ট হয়েছে, আমাদের পরামর্শ সেগুলো মোটামুটি সফল হয়েছে। অফ সিজন তরমুজ চাষ করেছেন,
এবং তিনি আমাদের পরামর্শে সার্বক্ষণিক তত্ত্বাবধানে সফল হয়েছেন এবং সফল হচ্ছেন, ভালো ফলন পেয়েছেন। তার মাধ্যমেই এবং তার দেখাদেখি আশেপাশে কৃষকদের মাঝে অফসিজন তরমুজ চাষ জনপ্রিয় হচ্ছে। গোটা বছর চাষ করা সম্ভব হলে এটি এ অঞ্চলের মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। আবারও শুরু হতে যাচ্ছে ষষ্ঠ আসরের সেরা রাঁধুনি। সেরা রাঁধুনির গত 5 আসরে ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারের আয়োজনেও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতার আভাস। থাকছে অভিনব সব পর্ব, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচার কাজ, সাথে মনোরম দৃশ্যমান। এসবের ইঙ্গিত দিয়েই আজ ঢাকার একটি হোটেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সেরা রাঁধুনি 1427 প্রতিযোগিতার রেজিস্ট্রেশন 2020 এর 30 ডিসেম্বর শুরু হয়ে 2021 এর 31 জানুয়ারি পর্যন্ত চলবে। টিভিএস নিয়ে এলো অ্যাপাচি RTR 164B সাথে স্মার্ট এক্স কানেক্ট টেকনোলজির মোটরসাইকেল। গতকাল এক ডিজিটাল ইভেন্টের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল গ্রাহকদের জন্য উপহার দিয়েছে ব্লুটুথ সংযোগ স্থাপনের সক্ষম এই টেকনোলজির মোটরসাইকেল। তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে বাংলাদেশের মোটরসাইকেল ইতিহাসে একমাত্র মোটরসাইকেল হিসেবে সর্বপ্রথম এই মোটরসাইকেলটি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড উদ্বোধন করল। স্মার্ট এক্স কানেক্ট টেকনোলজির সাথে এই মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার এবং নতুন গ্রাফিক্স। ডিজিটাল অনুষ্ঠানের মাধ্যমে মোটরসাইকেলটির উদ্বোধন করেছেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন। এ সময় প্রতিষ্ঠানটির সিইও বিপ্লব কুমার রায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে জমিসহ টিনের ঘর উপহার পাওয়া টেকনাফের কিশোর মোহাম্মদ মামুনের রিকশাওয়ালা বাবাকে একটি ইজি বাইক উপহার দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। জমি এবং ঘর পেলেও পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা থাকায় ইজি বাইকটি উপহার দেন তিনি। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে রিকশাওয়ালা রমজান আলীকে ইজি বাইকটি বুঝিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে পরিবারটির জীবিকার ব্যবস্থা হবে বলে আশা করছেন জেলা প্রশাসক। রাজধানীর মতিঝিলের দেওয়ানবাগ দরবার শরীফের প্রয়াত পীর সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জোহর তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় তার হাজারো মুরিদ অংশ নেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য জানাজা শেষে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে দেওয়ানবাগী পীরকে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে তার স্ত্রীর পাশে সমাহিত করা হয়। সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। এবারে প্রবাসের খবর। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা কুয়েত সিটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বাবুল শেখের সভাপতিত্বে ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হোসেন আহমেদ আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েতস্থ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন সরকার, সহসভাপতি মোহাম্মদ রাশেদ ভুইয়া ও কুয়েত শ্রমিক লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ক্ষমতা এখন জনতার হাতে বলেই দেশের উন্নয়ন হচ্ছে, একনেক বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া চূড়ান্ত অনুমোদন। জুনে এসএসসি, জুলাই আগস্টে হতে পারে এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। 1 জানুয়ারি শুরু হয়ে 12 দিনে বিতরণ হবে সব শ্রেণীর বই। কঠোর নিরাপত্তায় দ্বিতীয় দফায় ভাষান্তরে পৌঁছেছে 1804 জন রোহিঙ্গা শরণার্থী। উদ্বুদ্ধ করেছেন প্রথম দফায় যাওয়া নাই। পৌর নির্বাচনে ভোটারের ব্যাপক উপস্থিতি, গণতন্ত্র এগোবার বার্তা, বললেন ওবায়দুল কাদের। সরকারের কর্তৃত্ববাদী রূপ ফুটে উঠেছে, মন্তব্য ফখরুলের। করোনা শনাক্তে নতুন যন্ত্র আবিষ্কার করেছে ইন্দোনেশিয়া। শ্বাস দিলেই জানা যাবে আক্রান্তের তথ্য।
এবং মেলবোর্নে ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে সিরিজের সমতা আনল ভারত। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla এবং twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মুন এবং আমি শারাফাত আহমেদ। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।